সামান্তা শারমিন, রেজাউল করিম রনিকে যদিও বলা হচ্ছে যে ঈদের আড্ডার ভেতরে থাকি, কিন্তু উনি কিন্তু ঘুরে ঘুরে রাজনীতির দিকেই ফেরত যাচ্ছেন, অর্থাৎ উনি বিরতি নিতে চাচ্ছেন না। আপনাকে রাজনীতির অপটিক্সের বাইরে নিয়ে যাই আমি, কারণ নিয়ে যাওয়াটা ঈদ আড্ডার জন্য অপরিহার্য হয়ে গেছে। তা না হলে এই ব্যাপারটা আসলে খুবই ঈদের খাবারটা হজম হবে না। তো এই যে শিল্প, সাহিত্য, নাটক, সিনেমা এগুলা নিয়ে কথা আসছিল, তো আমি বলবো না যে কে ভালো কে খারাপ এই কম্পেয়ারটা করেন, কিন্তু যখন ইয়াং বয়সে, আরও অনেক ইয়াং বয়সে বিটিভির যখন যুগটা ছিল আর কি, তখন যাদেরকে অভিনয় শিল্পী হিসেবে দেখেছেন ওই টাইমের কাজ বর্তমানের কাজ কম্পেয়ার করে ভালো কিছু কাজের উদাহরণ তো নিশ্চয়ই আছে। সেই জায়গা থেকে কি বলতে পারেন যে ওই টাইমের এই অভিনেতাদের অভিনয় দেখে খুবই আপ্লুত হতেন, বর্তমানে কিছু কাজ হচ্ছে কিছু কাজ হচ্ছে না, বা এই অভিনেতার কাজটা আমার খুবই মনের সাথে লেগে আছে, এই ধরনের কোনো স্মৃতি আছে কিনা? সমস্যাটা কি জানেন সাইদ, এটা হচ্ছে যাদের নামে বলবেন, যারা যারা সে সময় কাজ করেছে প্রত্যেকে আওয়ামী লীগের সাথে এমনভাবে অ্যাফিলিয়েটেড ছিল, আপনি তাদেরকে আর প্রিয় বলবেন, কিন্তু আমাকে এখন সেপারেট করতে হয়েছে যে সে ব্যক্তি হিসেবে কি আর স্ক্রিনে কি, প্রোভাইডেড ক্লজ লাগিয়ে দিয়ে তারপর বলতে হবে একেবারে শুধু বলতে না, আমার মানসিকভাবে আমাকে এটা আলাদা করতে হয়েছে। এবং আমার তো এটা ধরেন, আপনি শিল্প সাহিত্য আসলে মনের গহীনে যতটা এফেক্ট ফেলে সেইটাকে আপনি আলাদা করতে পারেন, এটা কিন্তু কঠিন। এই কারণেই শিল্পীদের প্রয়োজন হয়, সাহিত্যের প্রয়োজন হয় সোসাইটিতে, কারণ এইটা সবচেয়ে বেশি কাজে লাগে। আর আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ, এটা তো একদম গোড়ায় প্রথিত হয়েছিল এটা দিয়েই। আমরা তো এটাকে এই জন্যই ওই মাত্রায় আমরা এটাকে কালচারাল ফ্যাসিবাদ বলতে বাধ্য হয়েছি, কারণ আমরা দেখেছি যে ওই যাদেরকে আমরা ভালোবেসে বড় হয়েছি তাদের মুখ দিয়ে আওয়ামী লীগের বয়ান এসেছে। এইটা খুবই এখন আমি যে একটা নাম বলবো, আমি অবশ্যই প্রোভাইডেড ক্লজটা লাগিয়ে দিয়ে তারপর বলতেই পারেন। মানে আপনি চিন্তা করেন আমাদের জাতি হিসেবে কত দুর্ভাগ্য, আসাদুজ্জামান নূরের মতো একজন অভিনেতা, উনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, মানে অবৈধ মন্ত্রী ছিলেন। অবৈধ তো সবাই, মানে সাবেক প্রধানমন্ত্রী তো বিএনপির লোকজন বলে, ভোটেও নির্বাচিত ছিলেন অনেক আগে। না আমি বলতেছি যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটা তো বিএনপির লোকজনও বলে, এটা আমি বাদ দিলাম। এখন এই যে আসাদুজ্জামান নূরের মতো একজন অভিনেতা, তাকে তো আসলে আমি তো তার পুরো আমার মানসিকভাবে সেপারেট করতে হয়েছে যে আমি স্ক্রিনে যা দেখছি, মানে স্ক্রিনে যা দেখেছি, মানে ওনাকে নান্দাইলের ইউনুস, ওনার একটা চরিত্র ছিল নান্দাইলের ইউনুস, আপনারা যদি দেখে থাকেন, আমি নাটকের নামটা মনে করতে পারছি না। এই যে তার চরিত্র, আমি শুধু এটুকুই মাথায় রাখি, উনি ব্যক্তিগত জীবনে কি করেছেন এটা আমি মাথায় না রাখার চেষ্টা করি। আলী জাকারদের মতো মানুষ, মানে আপনি যাদেরকে আমরা স্কুলে স্ক্রিনে দেখেছি এবং যাদেরকে আসলে মনে হয়েছে যে ওই ডেলিভারিটা দিতে পারছেন, প্যাশনটা আছে শিল্পের ব্যাপারে, তারাই পরবর্তীতে গিয়ে এই কাজগুলো করেছেন। সো এইটার আলাদা নাই, মানে অনেক নাটক থেকে শুরু করে অন্যান্য যেগুলো আছে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। এখন আমি যেটা বলবো যে আসলে আমাদের একটা কালেকটিভ এফোর্ট লাগবে। যেমন ধরেন মানে বিটিভিতে আমাদের অনেকগুলো প্রোগ্রাম, যেমন ধরেন ওশেন গার্ল, মনে আছে কিনা আপনাদের, ম্যাকগাইভার, এগুলো কিন্তু অনুবাদ ম্যাকগাইভারের কথাটা ট্রান্সলেট হয়ে নিশ্চয়ই সবার স্মৃতির সাথে ম্যাকগাইভারের ব্যাপারটা জড়িত আছে। বাচ্চাদেরকে কিন্তু অনুসন্ধিৎসু হওয়াটা যেমন তার কালচারাল মানে নিজস্ব ঐতিহ্য শিখেছে, ম্যাকগাইভারও তো একটা পার্ট, তাকে এক ধরনের ডিটেকটিভ মনোবৃত্তির মধ্যে নিয়ে যাওয়া, এগুলো তো বাচ্চাদের আনন্দ দিয়েছে। কিন্তু ধরেন ওই ডিটেকটিভ মনোবৃত্তি ব্যবহার করলো কে? জাফর ইকবাল। আমাদের এই ট্রানজিশনগুলো কিন্তু বুঝতে হবে। এই যে বাচ্চারা একটা ইনোসেন্ট শো দেখে বড় হয়ে পড়ে যাচ্ছে জাফর ইকবালের হাতে, পরবর্তীতে জাফর ইকবালের পলিটিক্যাল ন্যারেটিভ সে অ্যাডপ্ট করতে বাধ্য হচ্ছে, কারণ সে জাফর ইকবালকে পছন্দ করে, সে ডিটেকটিভ উপন্যাস পছন্দ করে। আপনি এটা বাচ্চাদেরকে কিভাবে আলাদা করতে শিখাবেন? এই ট্র্যাপে তো আমরাও পড়তে গিয়েছিলাম। এই ট্র্যাপ তো আমাদেরকে এটা কিন্তু কালেকটিভলি রাজনীতিবিদদের এবং যারা রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন তাদেরও একটা দায়। এই জন্য আমি বলি, এখন যারা সরকারি দলে আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, তাদেরকে অবশ্যই ওই জায়গাটা ডিফাইন করতে হবে। বুদ্ধিজীবীরা, পাবলিক ইন্টেলেকচুয়াল যারা হবেন, তারা যেন আমাদের দেশের এই যে শিশু কিশোর যারা আপনাকে ফলো করছে, আপনার লেখা পড়ছে, আপনি যেন তাদেরকে বায়াস না করেন, তাদেরকে এমন কিছু না বলেন যেই বলার মধ্যে দিয়ে আপনি তাকে ভবিষ্যতে আরেকটা মানে কোশ্চেনেবল মূলত শিশুদেরকে ব্যবহার না করা, শিশুদের মুখ দিয়ে মানে আইডিওলজিক্যাল বায়াস তো আসলে এটা তো চিরন্তন একটা পলিটিক্স অফ কালচারাল এস্থেটিক্স, পলিটিক্স অফ এস্থেটিক্স। আপনার এই যে শিল্প সাহিত্য নন্দন যেগুলোকে আমরা বলতেছি না, এটার একটা রাজনীতি আছে, যেই রাজনীতির ব্রুটাল শিকারে পরিণত হয়েছিল বাংলাদেশের জনগণ বিগত আমলটা, যেটা সামান্তা বলার চেষ্টা করি। সো এইটা এই জন্য বললাম যে কালচার শুধুমাত্র এই পারফরমেন্সের দিক না, এটা একটা এথিক্যাল হ্যাবিটের ব্যাপার আছে, যে আপনি
কালচার করার মধ্যে দিয়ে একটা দলের প্রপাগান্ডাকে রনি ভাই, প্রপাগাইট করছেন আপনি আবার শুরু করলে আপনি আবার থামবেন না, আমি আরেকটু বলি। যেমন ধরেন সীমানা পেরিয়ে একটা সিনেমা আপনারা দেখেছেন ছোটবেলায়, আমাদের পুরনো সিনেমাগুলো যেরকম ছিল, মানে ওরা 11 জন থেকে মানে মুক্তিযুদ্ধের পরে এত এত ভালো সিনেমা হওয়ার পরও এটা তো ধরেন আওয়ামী লীগ পকেটস্থ করেছে তো, এবং তারা এটাকে ব্যবহার করেছে ঠিক মতো। একটা শিল্পকে বা শিল্পীদেরকে, সাহিত্যকে আপনি পলিটিসাইজ করতেছেন, সেটাও তো একটা ক্যাপাসিটির ব্যাপার। কিন্তু আমরা তো আসলে শিল্পকে গুরুত্বই দেই না সোসাইটি হিসেবে। আমরা এখন এমন একটা পর্যায়ে যাচ্ছি, আমরা এটাকে গুরুত্ব দেই না। কারণ ভাই যেটা বলার চেষ্টা করেছেন, এটা আমি সহজে বলি, আপনার অবসর শিল্প তৈরি করে। আমি তো মানে শিল্পের স্টুডেন্ট, আমি আমার যে পড়াশোনা সেটার একাডেমিক নলেজের জায়গা থেকে বলছি, অবসর শিল্প তৈরি করে। আপনি যদি সারাক্ষণ ব্যস্ত থাকেন, তখন আপনাকে গান গাইতে হবে যে নামাজ আমার হইল না আদায়। বুঝতে পেরেছেন? তো এই যে খন্নাস, যে দারুণ খন্নাস, এই খন্নাসটা কাকে বলছে? এটা বলছে ব্রিটিশ এম্পায়ারিজমকে। ব্রিটিশ যে আমাদের কলোনিয়ালিজম, সেটাকে নির্দেশ করছে। আপনার এই কলোনিয়ালিজমের যে স্টেট আপনি এখনো চালাচ্ছেন, সেইটাকে এই গান এখন কি আর মানে নির্দেশ করে না? করে তো। আচ্ছা, কিন্তু এখন পুরো দেশ জুড়ে যদি এমন হয় যে আমরা গান বাজনা করতেই দিব না, যদি এই ধরনের মুভমেন্টে আমরা যাই, তাহলে তো আসলে আমাদের যে এই মানে পলিটিক্যাল কালচার এবং যেটা মানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উদ্যোগের মধ্য দিয়ে ছড়িয়েছে, ওই রেজাউল করিম রনি যেভাবে